ঠিক আছে। তাহলে আগের দিনে আমরা পড়েছিলাম আয়নীয় কঠিন পদার্থ, কি করে আয়নগুলো কঠিন পদার্থ তৈরি করছিল সেটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, আচ্ছা প্রথমেই তোমাদেরকে সরি বলে নিই, আমি বুধবার দিন ক্লাসটা নিতে পারিনি কারণ আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, এত জল জমেছে, আমার রাউটার কাজ করছিল না, আর ফোনের নেটওয়ার্কও খুব স্লো ছিল। যাই হোক, সমযোজী কঠিন পদার্থতে আমরা যে মৌলগুলো নিয়ে যে পদার্থগুলো নিয়ে মানে যে কঠিন পদার্থগুলো নিয়ে আলোচনা করব, দুটো কঠিন পদার্থ নিয়ে এখানে আলোচনা করা আছে। একটা হচ্ছে হীরক, আরেকটা হচ্ছে তোমার গ্রাফাইট। এবারে বুঝতে পারছো তোমরা দুটো দেখেই, দুটোই তো একে অপরের বিপরীত ধর্মী, তাই না? একটা হীরক, আরেকটা গ্রাফাইট। হীরকটা যেরকম শক্ত, ঠিক আছে, গ্রাফাইটটা সেরকমই নরম, ঠিক আছে। আর আমরা এটা জানি গ্রাফাইট তড়িতের সুপরিবাহী, হীরক কিন্তু সেটা নয়। তাহলে এবার আমাদেরকে জানতে হবে দুটো কি করে সমযোজী কঠিন পদার্থের মধ্যে পড়লো। ঠিক আছে, দুটো তো ধর্ম আলাদা। আমরা তো যখন কঠিন পদার্থ পড়েছি তখন আমরা মোটামুটি দেখেছি যে একই ক্যাটাগরির মধ্যে কোন কঠিন পদার্থগুলোকে রাখা হয়, যেগুলো মোটামুটি ধর্মগুলো একই রকম, তাদেরকে একই ক্যাটাগরির মধ্যে রাখা। এবারে দেখো হীরকটা নিয়ে প্রথমে আলোচনা করবো, তার আগে একটুখানি স্টার্টিংটা বলে দিই। হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড এগুলো হচ্ছে সমযোজী কঠিন পদার্থের উদাহরণ। সমযোজী কঠিন পদার্থ গঠিত হয় একই মৌলের পরমাণু দ্বারা অথবা বিভিন্ন মৌলের পরমাণু দ্বারা যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা থাকে। তাহলে এই জিনিসটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। সমযোজী কঠিন পদার্থ তৈরি হয় ম্যাম ঋণাত্মক তড়িতাদানের বুঝতে পারলাম না। বলছি তো, ওটাই বলছি। সমযোজী কঠিন পদার্থ তৈরি হয় একই মৌলের পরমাণু, ঠিক আছে। এখানে যেরকম আমরা দুটো নিয়ে যে আলোচনা করব না, হীরক আর গ্রাফাইট একই মৌলের পরমাণু, ঠিক আছে, কার্বন দিয়ে গঠিত দুটোই একই মৌলের পরমাণু, এটা হয়ে গেল একই মৌলের পরমাণু। এবং বা দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো, বা বিভিন্ন মৌলের পরমাণু যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা বর্তমান থাকে। বিভিন্ন মৌলের পরমাণু যাদের মধ্যে ঋণাত্মকতা মানে বুঝতে পারলাম না ম্যাম। আমাকে কমপ্লিট করতে দাও, এত অস্থির হও না, বলে দেবো তো। ঋণাত্মকতা বর্তমান থাকে, ঠিক আছে। এবার এই তড়িৎ ঋণাত্মকতাটা জিনিস দুবার প্রশ্ন করে নিলে আমাকে, আমার লিখতে লিখতে এত অধৈর্য হয়ে গেছে। তো তড়িৎ ঋণাত্মকতাটা হচ্ছে কতগুলো ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকছে, কতগুলো ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকছে। তার মানে কি, সমযোজী কঠিন পদার্থ তৈরি হবে সেই পদার্থগুলোর মধ্যে যেগুলো আনস্টেবল অবস্থায় আছে, তাই না? কেন আনস্টেবল অবস্থায় আছে বলছি? কারণ একটা পরমাণু নিউট্রাল কখন হয়? যখন ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান হয়ে যায়, যখন প্রোটন ইজ ইকুয়াল টু ইলেকট্রন হয়ে যায়। তার মানে কি, পজিটিভ ইজ ইকুয়াল টু নেগেটিভ হয়ে যায়। কিন্তু এখানে তড়িৎ ঋণাত্মকতাটা স্পেসিফাই করলো, তার মানে কি, এই নেগেটিভের পরিমাণটা বেশি হবে, যে পরমাণুগুলোর মধ্যে এই নেগেটিভের পরিমাণটা বেশি হবে। তার মানে কি, সর্ববহিস্থ কক্ষপথে, পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে মুক্ত ইলেকট্রন থাকবে। মুক্ত ইলেকট্রন কেন? যতগুলো প্রোটন থাকে, সাপোজ 6টা প্রোটন আছে আর 6টা ইলেকট্রন আছে, তাহলে এই 6টা প্রোটন আর 6টা ইলেকট্রন পরস্পরের মধ্যে একটা বন্ধনে আবদ্ধ থাকবে। কিন্তু যদি কেউ একটা প্রেজেন্ট করে দিচ্ছ, করো না, বারবার আমার পক্ষে কিন্তু প্রেজেন্ট করে এভাবে পড়ানো সম্ভব হবে না। তোমরা প্রেজেন্ট করে দিলে আমার ইয়েটা চলে যাবে। দেখো, কিন্তু দেখো, যদি 4টে প্রোটন থাকে আর 6টা ইলেকট্রন থাকে, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? 2টো ইলেকট্রনের। এই 2টো ইলেকট্রন কিন্তু মুক্ত অবস্থায় পরমাণুর মধ্যে থাকবে, মুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে। এই যে মুক্ত অবস্থায় থাকছে,
এই মুক্ত অবস্থায় থাকলে সাপোজ পরমাণুটার ধরলাম এক্স, তার মানে এক্স যদি থাকে তাহলে মাথায় কি হবে, -2 হবে, ঠিক আছে, বা x2e এভাবেও লিখতে পারি। কিন্তু যখন এক্সটা নিউট্রাল থাকে তখন আমরা কি লিখি, শুধু এক্স, তাই না? তখন আর তখন পরমাণুটা স্টেবল অবস্থায় থাকবে। কিন্তু যখন ইলেকট্রন বেশি থাকবে, মাথায় এই 2e থাকবে বা -2 থাকবে বা তোমার ইলেকট্রোনেগেটিভ বলবে, তার মানে কি হচ্ছে, ওর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা ধর্মটা বর্তমান থাকছে। তার মানে তড়িৎ ঋণাত্মকতাটা কি জিনিস, যখন পরমাণুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকছে, যখন পরমাণুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকছে তখন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি কাজ করছে। তার মানে পরমাণুটা বেসিক্যালি আনস্টেবল অবস্থায় থাকছে। আনস্টেবল অবস্থায় কেন থাকছে, যখনই মুক্ত ইলেকট্রন থাকছে এই ইলেকট্রনগুলো বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে বাইরের দিকে, তাই না? এই ইলেকট্রনগুলো বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ তার পার্শ্ববর্তী কোনো পরমাণুর, সেটার মধ্যে যদি মুক্ত ইলেকট্রন থাকে সেগুলোর সঙ্গে বন্ধন গঠন করার চেষ্টা করবে। যখনই কোনো কিছু মুক্ত অবস্থায় থাকে তখনই কিন্তু খুব আনস্টেবল অবস্থায় থাকে, তাই না? এখন দেখো একটা বেসিক উদাহরণ, দেখো তোমরা বাবা মার কাছে আছো, যেভাবে লাইফস্টাইল লিড করছো, পরবর্তীকালে যখন পড়তে যাবে, ইঞ্জিনিয়ারিং পড়ো বা আরো হায়ার স্টাডি করতে যাবে, তখন যখন হোস্টেলে থাকবে তখন কিন্তু একটা আলাদা রকম লাইফস্টাইল লিড করবে। বাবা মার কাছে থেকে বাবা মার একটা নিয়মে আমাদেরকে চলতে হয়, ঠিক আছে? কিন্তু হোস্টেলে গেলে তখন কি, তখন হোস্টেলে একটা নিয়ম থাকে কিন্তু বেসিক্যালি আমরা নিজেদের মর্জির মালিক হয়ে যাই। তাহলে তখন ভালো থাকা খারাপ থাকাটা আমাদের উপর ডিপেন্ড করে। এখানেও ঠিক সেরকমই অবস্থা, যতক্ষণ এই প্রোটন আর ইলেকট্রনের সংখ্যাটা সমান থাকছে ততক্ষণ ওরা নিউট্রাল অবস্থায় থাকছে, তার মানে একটা পার্টিকুলার ধর্ম মেনটেন করে চলছে। কিন্তু যখনই ইলেকট্রনের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে, ও মুক্ত হয়ে যাচ্ছে, তখনই পরমাণুটার মধ্যে একটা আনস্টেবল জিনিস তৈরি হয়ে যাবে, পরমাণুর মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে যাবে। অস্থিরতাটা তৈরি হয়ে গেলে ইলেকট্রনগুলো চেষ্টা করবে বাইরের দিকে বেরিয়ে যেতে, তাই না? বাইরের দিকে বেরিয়ে যেতে যখনই চেষ্টা করবে তখনই কি হবে, পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতাটা কাজ করবে। বাইরের দিকে বেরিয়ে যেতে যখনই চেষ্টা করবে তখনই ওর মধ্যে তড়িৎ ঋণাত্মকতাটা কাজ করবে। এবার কে জিজ্ঞেস করছিল তড়িৎ ঋণাত্মকতাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। বেশ, এই হলো সমযোজী কঠিন পদার্থর সংজ্ঞা, মোটামুটি বলতে পারো, বা বেসিক আইডিয়া, ঠিক আছে? এবারে পরমাণুগুলো কি হচ্ছে, সমযোজী বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ হচ্ছে। সমযোজী কঠিন পদার্থ নাম কেন হয়েছে, এতক্ষণ তো আমরা তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে? তাহলে আগেরটাতে আমরা কি পড়লাম, আগেরটাতে একটা কি পড়ছিলাম, যে একটা পজিটিভ ইলেকট্রন আর প্রোটনের মধ্যে একটা তোমার হচ্ছিল, ইলেকট্রন আর প্রোটনের মধ্যে যখন পরস্পরের সাথে যুক্ত হচ্ছিল তখন আয়নীয় কঠিন পদার্থটা তৈরি হচ্ছিল, ঠিক আছে? এই আমরা পড়েছিলাম সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস, ঠিক আছে? হ্যাঁ, আয়নীয় কঠিন পদার্থটাতে আমরা কি করেছিলাম, সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস এভাবে তৈরি হয়েছিল। এবারে এই বন্ডিংটা তৈরি হচ্ছিল এইটার সাথে এইটার যে বন্ডিং, এই জন্য আয়নীয় কঠিন পদার্থ, এই দুটোর মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছিল সেটা সেই জন্য আয়নীয় কঠিন পদার্থ। এবারে যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এবারে এই সমযোজী বন্ধনটা একটা পরমাণুর, একটা মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যেও হতে পারে, বিভিন্ন মৌলের পরমাণুর মধ্যেও হতে পারে, এটা ডিপেন্ড করছে, ঠিক আছে? এটা ভ্যারি করছে প্রোডাক্ট টু প্রোডাক্ট, তোমার যে ভ্যারি করবে জিনিসটা, যে কিভাবে ওদের মধ্যে বন্ধনটা তৈরি হচ্ছে। যেরকম দেখো হীরক আর গ্রাফাইট দুটোর ক্ষেত্রেই দুটো কার্বন পরমাণুর মধ্যে তৈরি হচ্ছে তোমার সমযোজী বন্ধন। হীরক আর গ্রাফাইটের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু দুটো কার্বন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন তৈরি হচ্ছে। আচ্ছা, সমযোজী বন্ধন তৈরি হচ্ছে যে পরমাণুগুলোতে, সেগুলোকেই আমরা বলছি সমযোজী কঠিন পদার্থ। এর ধর্মগুলো কি, এর ধর্মগুলো হচ্ছে কঠিন ও উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, ঠিক আছে? এই জিনিসটা একটুখানি মনে রাখো, পরবর্তীকালে গ্রাফাইটকে সমযোজী, তোমরা বলবে যে গ্রাফাইটকে তাহলে তারা সমযোজী কেন বলছি, এর এটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট আর কঠিন হয়, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা হীরক পড়ব, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ও কঠিন হয়। তাহলে প্রথমে আমরা হীরক পড়ব, হীরকের ক্ষেত্রে এই দুটো জিনিসই ভেরিফাই করছে, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হচ্ছে আর কঠিন হচ্ছে, কারণ আমরা জানি যত বেশি কঠিন হবে তাকে গলাতে তত বেশি টাইম লাগবে, তাই না? একটা মোমের গলে যাওয়ার একটা লোহার গলে যাওয়ার কি একই টাইম? তা নয়, তাই না? তার মানে মোমটা যেহেতু নরম তাড়াতাড়ি গলে যায়,
লোহাটা যেহেতু শক্ত, গলতে টাইম লাগে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে, ঠিক আছে। তাহলে হীরকের ক্ষেত্রে এই দুটো ক্যারেক্টার স্যাটিসফাই করছে, তার মানে হীরকটা সমযোজী কঠিন পদার্থ, ওর মধ্যে সমযোজী বন্ধনও তৈরি হচ্ছে, হীরকের ক্ষেত্রে ক্যারেক্টারগুলো স্যাটিসফাই করলে। এবার আমরা গ্রাফাইটের ক্ষেত্রে যখন পড়বো তখন তোমাদেরকে বলবো, ঠিক আছে। তাহলে প্রথমে আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা হচ্ছে মোটামুটি এরা কিন্তু তড়িতের অপরিবাহী হয় গ্রাফাইট ছাড়া, তড়িৎ অপরিবাহী হয় গ্রাফাইট ছাড়া, গ্রাফাইট ব্যতীত, ঠিক আছে। গ্রাফাইটটা কিন্তু তড়িতের সুপরিবাহী হয়। গ্রাফাইটটা এর মধ্যে পড়েও কিন্তু কিছু কিছু ক্যারেক্টারিস্টিক মিলবে না, ঠিক আছে। তো এই তিনটে হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক। উচ্চ গলন, প্রচন্ড, প্রথমে প্রচন্ড কঠিন হবে, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হবে, আর তড়িতের অপরিবাহী হবে। এবারে আমরা হীরকের কেলাসটা নিয়ে আলোচনা করবো। দেখো হীরকের কেলাসটায় কি বলেছে, হীরকের প্রতিটি কার্বন পরমাণু সর্ববহিস্থ কক্ষের 4টি ইলেকট্রনের সাহায্যে অপর 4টি কার্বন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। অর্থাৎ একটি কার্বন পরমাণু সর্ববহিস্থ কক্ষের 4টি ইলেকট্রন অপর 4টি পরমাণু সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের সঙ্গে অভিলেপন করে। তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে দেখো, একটুখানি পেশেন্স রেখে ছবিটা একটুখানি দেখো। সাপোজ এটা একটা হীরকের, এটা একটা কার্বনের পরমাণু, ঠিক আছে। এখানে প্রোটন নিউট্রন আছে, এর সর্ববহিস্থ কক্ষে 4টে ইলেকট্রন আছে। এবারে কি বলেছে, হীরকের ক্ষেত্রে এই 4টে ইলেকট্রন অপর 4টে পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 4টে ইলেকট্রনের সাথে যুক্ত হয়। তার মানে কি হয়, এর চারপাশে আরো 4টে পরমাণু থাকবে, ঠিক আছে। একটা, এটা আমি সর্ববহিস্থ কক্ষপথগুলো আঁকছি, ঠিক আছে। দুটো, তিনটে, চারটে, ঠিক আছে। তার মানে এদেরও সর্ববহিস্থ কক্ষে 4টে করে ইলেকট্রন থাকবে। ছবিটা খুব মন দিয়ে দেখো, ছবিটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানলাম, 4টে সর্ববহিস্থ কক্ষে 4টে পরমাণুর সঙ্গে 4টে পরমাণু 4টে ইলেকট্রনের সঙ্গে বন্ধন গঠন। তাহলে এই একটা ওভারল্যাপিং হলো, কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই একটা ওভারল্যাপিং হচ্ছে, এই একটা ওভারল্যাপিং হচ্ছে, এই একটা ওভারল্যাপিং হচ্ছে, এই একটা ওভারল্যাপিং হচ্ছে। একই রকম ভাবে এই 4টে কার্বনের সঙ্গে যেরকম 4টে কার্বন পরমাণুর ইলেকট্রনগুলোর ওভারল্যাপিং হচ্ছে, বাকি যে 4টে কার্বন পরমাণু আছে তাদের যে বাকি 3টে ইলেকট্রন থাকছে তাদেরও কিন্তু এরকম একই রকম ভাবে ওভারল্যাপিং হচ্ছে। এরও 4টে পরমাণুর সাথে, এই 4টের মধ্যে এটা একটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর পরমাণুর সাথে তোমার ওভারল্যাপিংটা হচ্ছে। 4 নম্বর পরমাণু একটা ইলেকট্রনের সাথে ওভারল্যাপিংটা হচ্ছে। এটা 4 নম্বর হলো। এটার ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে কিন্তু হচ্ছে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। 4টে পরমাণু এর চারপাশে ঢুকলো, 1 2 3 4 হলো। আচ্ছা, এরও তাই 1 2 3 4, ঠিক আছে। তাহলে এইভাবে হীরকের পরমাণুগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে। একটা কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষের 4টে মুক্ত ইলেকট্রনের সাথে অপর 4টে কার্বন পরমাণুর সর্ববহিস্থ কক্ষের 4টে ইলেকট্রন যুক্ত হয়ে যে স্ট্রাকচারটা গঠন করছে সেটা একটা সমযোজী স্ট্রাকচার হচ্ছে। সেই স্ট্রাকচারটা এতটাই শক্ত হচ্ছে যে আমরা দেখতে পারি হীরকটা কতটা শক্ত। ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক প্রচন্ড বেশি হয় আর তড়িতের অপরিবাহী হয়, ঠিক আছে। তার মানে এ দেখো প্রত্যেকটা পরমাণু ক্ষেত্রে, কার্বনের প্রত্যেকটা পরমাণু ক্ষেত্রে কিন্তু 4বার করে ওভারল্যাপিং হচ্ছে।
প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে। ঠিক আছে, আমরা যদি এটা নাম্বারিং করি, এটা একটা পরমাণু 1 2 3 4, সাপোজ এটা 5, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে সমযোজী বন্ধন কতগুলো করে গঠিত হচ্ছে বলতো? প্রত্যেকটা ক্ষেত্রে 4টে করে সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। তার মানে 4টে করে সমযোজী বন্ধন গঠিত হচ্ছে মানে পরমাণুটা কতটা স্ট্রং। এই জন্যই পরমাণুটা প্রচন্ড কঠিন। প্রচন্ড কঠিন যখনই হয় তখনই ওর পরমাণুগুলোকে কিন্তু ভাঙা ইজি হয় না। কোনো পরমাণু যখন প্রচন্ড কঠিন হয় তখন কিন্তু ওর পরমাণুগুলোকে ভাঙা ইজি হয় না। আর ভাঙা ইজি হয় না বলেই কিন্তু ওর গলনাঙ্ক উচ্চ। ভাঙা ইজি হয় না, এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। মুক্ত ইলেকট্রন অবর্তমান। কেন? আর এটা হলে কি হয়? মুক্ত ইলেকট্রন থাকে না বলেই কিন্তু তড়িতের অপরিবাহী হয়। কারণ আমরা জানি তড়িৎ পরিবহন করে কে? ইলেকট্রন। আমরা যে তড়িৎ বিশ্লেষণে পড়েছি, 11-এ তোমাদের ছিল, তড়িৎ বিশ্লেষণে পড়েছি একদিকে ক্যাথোডে ক্যাটায়নগুলো যায়, অ্যানোডে অ্যানায়নগুলো যায়। তার মানে যেদিকে অ্যানায়নগুলো যায় সেদিকে ইলেকট্রনগুলো জমা হয়। ইলেকট্রনগুলো জমা হলে সেখানে একটা ইলেকট্রন স্রোতের সৃষ্টি হয়। ইলেকট্রন স্রোত সৃষ্টি হলে তোমার ইয়ে থেকে অ্যানায়ন থেকে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে চলে যায়, তোমার তড়িৎ পরিবহন শুরু হয়ে যায়। ঠিক আছে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে তড়িৎ পরিবহন শুরু হয়ে যায়। তার মানে কি, আমরা জানি বেসিক্যালি তড়িৎ পরিবহন করতে হয় মানে সেখানে মুক্ত ইলেকট্রন থাকতে হবে। এবারে এইখানে স্ট্রাকচারটা এতটাই স্ট্রং হচ্ছে, কোনো মুক্ত ইলেকট্রন থাকছে না। ঠিক আছে, এতটা স্ট্রং ভাবে স্ট্রাকচারটা গঠিত হচ্ছে, কোনো মুক্ত ইলেকট্রন থাকছে না। মুক্ত ইলেকট্রন থাকছে না বলেই কিন্তু তড়িতের অপরিবাহী হচ্ছে। ঠিক আছে, তাহলে তিনটে ক্যারেক্টারিস্টিককে কি করে স্যাটিসফাই করলে আমরা দেখলাম। হীরক প্রথমটা হচ্ছে কঠিন হচ্ছে প্রচন্ড, কারণ প্রত্যেকটা কার্বন পরমাণুর মধ্যে 4টে করে ওভারল্যাপিং হচ্ছে। যতগুলো কার্বন পরমাণু থাকবে প্রত্যেকটা কার্বন পরমাণুর মধ্যে 4টে করে ওভারল্যাপিং হচ্ছে। 4টে করে ওভারল্যাপিং মানে 4টে সমযোজী বন্ধন গঠিত হচ্ছে। আর এই সমযোজী বন্ধনগুলো এতটা স্ট্রং হচ্ছে বলেই কিন্তু হীরক প্রচন্ড কঠিন। ঠিক আছে, এবং এই যে এতগুলো সমযোজী বন্ধন, সমযোজী যতগুলো বন্ধন আমরা দেখি, সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, যত ধরনের বন্ধনগুলো আছে সবচেয়ে স্ট্রং বন্ধন কিন্তু সমযোজী বন্ধনটা। ঠিক আছে, তাহলে সমযোজী বন্ধন এতগুলো তৈরি হচ্ছে বলেই কিন্তু এটাকে ভাঙা সোজা নয়। এটা খুব কঠিন হয়, আর কঠিন হয় বলেই কিন্তু গলনাঙ্ক উচ্চ হচ্ছে। আরেকটা জিনিস, এটার মধ্যে এতগুলো ওভারল্যাপিং হচ্ছে বলে এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকছে না। বেসিক্যালি এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকছে না বলেই কিন্তু এর তোমার তড়িতের অপরিবাহী হচ্ছে। মুক্ত ইলেকট্রন থাকছে না বলেই কিন্তু তোমার হীরক তড়িতের অপরিবাহী হচ্ছে। তাহলে হীরকের ক্যারেক্টারিস্টিক গুলো মোটামুটি বোঝা গেল আশা করি। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। বেশ, তাহলে এরপরে আমরা ক্যারেক্টারিস্টিক গুলো বুঝে নিলাম। এর স্ট্রাকচারটা কিরকম হচ্ছে? এর স্ট্রাকচারটা হচ্ছে সুষম চতুস্তলাকার। টেট্রাহেড্রন একটা স্ট্রাকচার তৈরি করে। সুষম, খুব ভালো করে মনে রাখবে, শর্ট কোশ্চেন কিন্তু প্রচুর আসে এইটা। হীরকের স্ট্রাকচার কিরকম খুব ভালো করে মনে রাখবে, সুষম চতুস্তলাকার। হীরকের স্ট্রাকচার কিরকম? সুষম চতুস্তলাকার। ঠিক আছে, শর্ট কোশ্চেনে আসে, এমসিকিউতে। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে হ্যাঁ বলো, কি বললেন? সুষম চতুস্তলাকার। ঠিক আছে, একটা টেট্রাহেড্রন তৈরি করে। সুষম চতুস্তলাকার, এটা হলো তোমার হীরকের স্ট্রাকচার। আরেকটা জিনিস যেটা শর্ট কোশ্চেনে খুব আসে, এর মধ্যে যে হাইব্রিডাইজেশনটা দেখতে পাওয়া যায়, হীরকের মধ্যে যে হাইব্রিডাইজেশনটা দেখতে পাওয়া যায়, সেই হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন দেখতে পাওয়া যায়। কারণ এখানে আমরা ইয়েতেও পাবো, গ্রাফাইটের ক্ষেত্রে পাবো sp2 হাইব্রিডাইজেশন। ঠিক আছে, আগেরটার ক্ষেত্রে আমরা পেয়েছি sp3d2। তো যেহেতু এখানে পরপর 3টে চ্যাপ্টার হাইব্রিডাইজেশনের ব্যাপার আসে, এখানে কিন্তু হাইব্রিডাইজেশন থেকে শর্ট কোশ্চেনটা আসে, মানে কার কোনটা হাইব্রিডাইজেশন। ডিটেলসে কিছু দেয় না, কারণ ডিটেলসটা তোমাদের 11-এ আছে।
হাইব্রিডাইজেশনের ব্যাপারটা, যেখানে রাসায়নিক বন্ধনের চ্যাপ্টারটা ছিল। তো হাইব্রিডাইজেশনটা তাহলে কি দেখতে পাওয়া যায়? হীরকের ক্ষেত্রে আমরা যে হাইব্রিডাইজেশনটা দেখতে পারি সেটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এর স্ট্রাকচারটা কিরকম? এর স্ট্রাকচারটা 3D স্ট্রাকচার। 3D স্ট্রাকচার, 3D স্ট্রাকচার মানে জানো তো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। তার মানে কি থাকছে? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ঠিক আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ঠিক আছে, তার মানে হীরকের স্ট্রাকচারটা কি হচ্ছে? 3D স্ট্রাকচার হচ্ছে। আমরা তো সবাই জানি হীরকের স্ট্রাকচারটা মোটামুটি, দেখো আমরা যে হীরক বলতে যে জিনিসটাকে বুঝি সেটা কিন্তু আমরা র জিনিসটা বুঝি না, র জিনিসটা আমরা বুঝি না। হীরকটার স্ট্রাকচারটা আমরা কিরকম জানি? মোটামুটি এই এরকম একটা স্ট্রাকচার আমরা হীরক বলতে দেখতে পাই। এই জিনিসটা উপরে একটা পয়েন্ট থাকে, আমার আঁকাটা খুব একটা ভালো হচ্ছে না, মোটামুটি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। এই ধরনের একটা স্ট্রাকচার আমরা মোটামুটি হীরক বলতে বুঝি, তাই না? আংটিতে বলো, এই জিনিসটাকে উল্টে দিলে যেরকম হবে, বা এই এরকম একটা স্ট্রাকচার। এই মোটামুটি এরকম একটা স্ট্রাকচার হীরক বলতে বুঝি। কিন্তু এটা কিন্তু এই স্ট্রাকচারটা তোমার যখন মাইন থেকে তুলে আনা হয়, মাইন থেকে তুলে আনার পর ঘষে মেজে কেটে কুটে পরিষ্কার করে যখন আংটিতে যখন হীরকটা লাগানো হয়, বা অন্য কোনো গয়নাতে, সাপোজ হারে বলো, যেতে বলো, যখন লাগানো হয় তখন এই স্ট্রাকচারটাকে এরকম করা হয়। বেসিক্যালি কিন্তু হীরকের স্ট্রাকচারটা এরকম হয়। যখন আমরা ইয়ে থেকে পাই তখন এরকম যে কোনো ধরনের একটা স্ট্রাকচার হতে পারে, যে কোনো কঠিনে। তোমরা ইয়ে দেখেছো তো, ফিটকিরি দেখেছো? ফিটকিরির মতো দেখতে হয়। যখন মাইন থেকে তোলা হয় না, হীরকটা অনেকটা ওরকম ফিটকিরি বা তাল মিছরি যাই বলো। তাল মিষ্টিটা যখন র তাল মিষ্টি থাকে, মানে কাটার পর আগে নয়, কাটার পর নয়, তোমার র যে তাল মিষ্টিটা থাকে যেরকম দেখতে হয় জিনিসটা, হীরকটা সেরকমই দেখতে হয়। কেটে কুটে এটাকে পরিষ্কার করা হয়। তাহলে এর স্ট্রাকচারটা কিন্তু যাই স্ট্রাকচার হোক সেটা একটা 3D স্ট্রাকচার হয়। 3D স্ট্রাকচার হয় বলে আমরা সেটাকে হাতে ধরতে পারি। ঠিক আছে, 3D স্ট্রাকচার হয় বলে সেটাকে আমরা হাতে ধরতে পারি। এবারে এই যে কার্বন কার্বন বন্ডটা তৈরি হচ্ছে, এই জিনিসগুলো খুব ভালো মুখস্থ রাখবে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন প্রত্যেকবার মোটামুটি আমি দেখেছি আসে। ঠিক আছে, কার্বন কার্বন যে বন্ডটা হচ্ছে, কার্বন কার্বন বন্ডের ডিস্টেন্সটা কত হচ্ছে? কার্বন কার্বন বন্ডের ডিস্টেন্সটা হচ্ছে 1.54 ডিগ্রি। ঠিক আছে, কার্বন কার্বন যে বন্ডটা তৈরি হচ্ছে হীরকের মধ্যে, সেই যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে 1.54 ডিগ্রি। আর ওদের মধ্যে একটা যে কোণ তৈরি হচ্ছে, ঠিক আছে, বন্ডের মধ্যে, বন্ধনীর মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে, সেই কোণটার মানটা হচ্ছে 198 ডিগ্রি 28 মিনিট। 198 ডিগ্রি 28 মিনিট। এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখবে। এই জায়গাটা থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আসার জায়গা আছে। প্রথম কথা হচ্ছে হীরকের স্ট্রাকচার কিরকম, দ্বিতীয় হচ্ছে হাইব্রিডাইজেশন, কোন হাইব্রিডাইজেশন কাজ করে, তৃতীয় হচ্ছে তোমার ওর হীরকের ধর্মগুলো কি, ধর্মগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা, কঠিন, আর একটা সমযোজী কেলাস তৈরি হচ্ছে, আর উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। কার্বন, আচ্ছা, তড়িতের অপরিবাহী। কার্বন কার্বন বন্ডটা হচ্ছে 1.54 ডিগ্রি, আর কার্বন কার্বন যে বন্ডটা তৈরি হচ্ছে, বন্ডের মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 198 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, এতগুলো শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে। নেক্সট হচ্ছে, আচ্ছা, যেহেতু একটি কার্বন পরমাণু সর্ববহিস্থ কক্ষের 4টি ইলেকট্রন অপর 4টি কার্বন পরমাণুর সঙ্গে সূত্র বন্ধনে আবদ্ধ হয়, সেহেতু হীরকের কেলাস দ্রবীভূত ও গলিত অবস্থায় আয়নে বিয়োজিত হয় না, যেটা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। ঠিক আছে, সেই জন্য তড়িৎ পরিবহন করতে পারে না, যেটা তোমাদেরকে আগেই বলে দিলাম। সেই তড়িৎ পরিবহন করতে পারে না, এটা শেষে এরাও বলেছে, আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তড়িতের অপরিবাহী কেন হয়? এতগুলো বন্ড তৈরি হচ্ছে, এতগুলো বন্ডকে কি ভাঙা সোজা? ভাঙতে পারে না, মুক্ত ইলেকট্রন থাকে না, সেই জন্য তড়িতের অপরিবাহী হয়। ঠিক আছে, আজকে মোটামুটি হীরকের পুরোটা তোমাদেরকে বলে দিলাম। আর কিছু হীরক থেকে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না, যেটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। এর বাইরে হীরক থেকে আর কোনো কোশ্চেন আসবে না, এর বাইরে কিচ্ছু আর কোশ্চেন হতেই পারে না। ঠিক আছে, যতটা বললাম ভালো করে দেখো। আজকে গ্রাফাইটটা শুরু করছি না ইচ্ছা করে, কারণ গ্রাফাইটটা একটু ডিটেলসে বলতে হবে। গ্রাফাইটের মধ্যে দু ধরনের বন্ধন কাজ করে, একটা সমযোজী বন্ধন থাকে, একটা পাই বন্ধন থাকে। পাই বন্ধনটা সম্বন্ধে তোমাদেরকে একটুখানি আইডিয়া দিতে হবে, সেই জন্য গ্রাফাইটটা আজকে শুরু করছি না।
হীরকটা বলে দিলাম, হীরকটায় কার কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করে নাও, কারণ কোনো জায়গায় কোনো কিছু আটকালে জিজ্ঞেস করে নাও। গ্রাফাইটটা কি ইচ্ছে করে শুরু করছি না, কারণ ওখানে দুটো বন্ধনী বলতে হবে। হীরকের ক্ষেত্রে একটা বন্ধনীতে হয়ে যায়, কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে কিন্তু দুটো বন্ধনী বলতে হবে। দেখে নাও হীরকের ক্ষেত্রে কারো কোনো অসুবিধা থাকলে জিজ্ঞাসা করে নাও আবার, বা আগের দিনের যেটুকু বলেছিলাম তার মধ্যে যদি কোনো কারো সমস্যা থেকে থাকে জিজ্ঞাসা করে নাও। হ্যাঁ, পিডিএফ তো দিয়ে দেবো, পিডিএফ তো এখনই দিয়ে দেবো। ম্যাম ক্লাস মানে কি সেটা বুঝতে পারিনি, ক্লাসটা নিয়ে একটু বলুন ম্যাম। ক্লাসটা হচ্ছে তালমিস্ত্রি, দেখেছো? হ্যাঁ ম্যাম। তালমিস্ত্রি দেখেছো? তালমিস্ত্রিটা যে জিনিসটা সেটা হচ্ছে একটা ক্লাস। ম্যাম ওভারল্যাপের অর্থ কি ম্যাম? বেসিক্যালি একটা ক্লাস, তালমিস্ত্রিটা বা কয়লাও কিন্তু বেসিক্যালি একটা ক্লাসই, ঠিক আছে? কয়লা, তোমার তালমিস্ত্রিটা কি ট্রান্সপারেন্ট ক্লাস। বেসিক্যালি আমরা আইডিয়া, আমাদের কাছে ক্লাসের আইডিয়াটা ট্রান্সপারেন্ট, ঠিক আছে? কিন্তু যে জিনিসটা অনেকটা কঠিন পদার্থ যখন একসাথে এমন শক্ত হয়ে যুক্ত হয় যে ভাঙতে প্রবলেম হয়, ঠিক আছে, সেই যে জিনিসটা সেটাকে একটা কেলাস বলা হচ্ছে, সেই জিনিসটাকে একটা কেলাস বলা হচ্ছে। তালমিস্ত্রিটা একটা কেলাস, তারপরে ফিটকিরিটা একটা কেলাস, হীরকটাও একটা কেলাস। এই ধরনের যে জিনিসগুলো মোটামুটি ধরে রাখতে পারো ট্রান্সপারেন্ট একটা জিনিস যেটা প্রচন্ড শক্ত, যেটাকে ভাঙা কঠিন, সেই জিনিসটাকে আমরা বলবো কেলাস। আর কোনো সমস্যা, আর কোনো প্রশ্ন? আর ম্যাম অ্যামোফেজ মানে অনিয়তকার? অনিয়তাকার মানে যার কোনো পার্টিকুলার স্ট্রাকচার থাকে না। এই যে হীরকে তোমাদেরকে স্ট্রাকচারটা দেখালাম, যে আমাদের যখন আমরা ইয়ে থেকে পাই, মাইন থেকে পাই, মানে খনি থেকে যখন পাই, তখন হচ্ছে স্ট্রাকচারটা হয়, খনি থেকে আমরা যে স্ট্রাকচারটা পাই, এই যে এই জিনিসটা, এটা কোনো স্ট্রাকচার আছে? এটা আমরা বলতে পারবো চতুর্ভুজাকার বা আয়তাকার বা গোলাকার বলতে পারবো? এটা কিন্তু পার্টিকুলার কোনো স্ট্রাকচার নেই, ঠিক আছে? এটাকে আমরা অনিয়তাকার বলতে পারি। বা এটা একটা অনিয়তাকার হতে পারে। আরেকটা যে জিনিসগুলো আমরা ছুঁতে পারি, ধরতে পারি, কিন্তু মানে ধরে রাখতে পারি না, যেরকম ছাই, ঠিক আছে? উনুনে রান্না করলে যে ছাইটা তৈরি হয়, হাতের মধ্যে থাকে না, বেরিয়ে যায়। ভূষাকালি, এগুলোর কোনো স্ট্রাকচার নেই, এগুলোকে আমরা ছুঁতে কিন্তু পারি, কিন্তু ধরে রাখতে পারি না, সেটা হচ্ছে অনিয়তাকার। একটা হতে পারে যেটার কোনো পার্টিকুলার স্ট্রাকচার নাই, সেটা অনিয়তাকার হতে পারে। আর একটা আমরা যেটাকে ছুঁতে পারি কিন্তু ধরে রাখতে পারি না, সেটাকে আমরা বলতে পারি অনিয়তাকার। আর কিছু? ওভারল্যাপিং কথাটার অর্থ কি ম্যাম? ওভারল্যাপিংটা মানে হচ্ছে এই যে বন্ধনটা তৈরি হচ্ছে, এই যে বন্ধনগুলো তৈরি হচ্ছে, বন্ধনগুলোকে বলা হচ্ছে ওভারল্যাপিং বা অভিলেপন। ওভারল্যাপিং ব্যাপারটা কি বলতো? মেয়েদের চুলের বিনুনি দেখেছো কিরকম হয়? এরকম মতো একটা স্ট্রাকচার হয়, তাই না? চুলের বিনুনিটা যেরকম হয় মেয়েদের, এরকম একটা স্ট্রাকচার হয়। তার মানে কি, এটা একটা স্ট্রেন, মানে এটা একটা লাইন, বা এটাকে সাপোজ একটা চুলই ধরলাম, এটা একটা স্ট্রেন। এই স্ট্রেনগুলো একটা আরেকটার সাথে যখন পেঁচিয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা আরেকটার সাথে যখন পেঁচিয়ে যাচ্ছে, এই পেঁচানো জিনিসটাকে আমরা ওভারল্যাপিং বলি। বেসিক্যালি ওভারল্যাপিং এর স্ট্রাকচারটা হয় এই। এবার বুঝতে পেরেছো? দুটো স্ট্রেন পরস্পরের সাথে পেঁচিয়ে রয়েছে, এই জিনিসটাকে আমরা ওভারল্যাপিং বলি। এই জিনিসটাকে আমরা ওভারল্যাপিং বলি। হয় একটা আরেকটার উপর চেপে যায়, নইলে আরেকটা আরেকটার সাথে যখন পেঁচিয়ে যায়, ঠিক আছে, তখন সেইটাকে আমরা ওভারল্যাপিং বলি। একটা কার্বনের সাথে একটা কার্বনের পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে এমন ভাবে যে ভাঙা সহজ হচ্ছে না, সেটাকে আমরা ওভারল্যাপিং বা অভিলেপন বলবো। আর কিছু? হীরক, তারপরে এদের সবাইকে কার্বন বলা হয় কারণ কি বুঝলাম না, আরেকবার বলো প্রশ্নটা, আরেকবার বলো। কার্বন বলা হয় বা গ্রাফকে কার্বন বলা হয়, এটা কার্বন বলা হয় না, কার্বন দিয়ে গঠিত হয়। হীরক কার্বন দিয়ে গঠিত হয়, গ্রাফাইটও কার্বন দিয়ে গঠিত হয়, দুটোকে কার্বন বলা হয় না। কার্বন একটা মৌল, কার্বন থেকে তৈরি হচ্ছে হীরকটা, কার্বন থেকে তৈরি হচ্ছে গ্রাফাইটটা, ওই দুটোকে কার্বন বলা হয় না, ওই দুটো দিয়ে কার্বন তৈরি হচ্ছে। হ্যাঁ, NaCl কেলাস, NaCl অবশ্যই কেলাস, কিন্তু ওটা যেহেতু পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে,
ওখানে যেখানে যেরকম এরকম ওভারল্যাপিং এর ব্যাপারটা হচ্ছে না, সেই জন্য ওইটাকে আমরা আয়নীয় কঠিন পদার্থ বলি। ঠিক আছে? অবশ্যই নুনটা তো অবশ্যই কেলাস, খুব ছোট সাইজের কিন্তু অবশ্যই কেলাস। নুন চিনি সমস্তগুলোই কেলাস। আচ্ছা, হোপফুলি যতটুকু পড়ালাম মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আর কারো কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা থাকলেও পরের দিন আবার জিজ্ঞাসা করতে পারো। পরের দিন আমরা গ্রাফাইটটা পড়বো। পরের দিন শুধু সমযোজী বন্ধন না, গ্রাফাইটের মধ্যে সমযোজী বন্ধন থাকে, তার সাথে একটা পাই বন্ধন থাকে। তো পাই বন্ধনটা সম্বন্ধে আগে একটুখানি বলতে হবে।